আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্নায় অনেক দিন পর আপনাদের সবাইকে স্বাগতম। আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটি পিঠার আইটেম করে দেখাবো। পিঠাটি তৈরি করেছি একটি ফলের ঘন নির্যাস হতে, তবে কী ফল ব্যবহার করেছি তা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। স্বাদে গুণে অনন্য এই পিঠাটি তৈরির জন্য আমার লাগছে কিছু আতপ চাল। আমি আধা কেজি পরিমাণ পানি ধরে এরকম একটি গ্লাসে আতপ চাল নিয়েছি। আতপ চালটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে এর যে ময়লা নির্যাসটা আছে তা ফেলে দিয়ে ৫ থেকে ৬ মিনিটের জন্য চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। খুব বেশিক্ষণ ভেজাতে হবে না। তারপর ভালোভাবে ছাঁকনিতে এভাবে পানিটা ছেঁকে নিতে হবে। যখন পানিটা এভাবে ভালোভাবে শুকিয়ে আসবে, কিন্তু একদম ড্রাই হবে না, যে দেখতেই পাচ্ছেন যখন আমরা এভাবে চালটাকে একটু মুঠ করব তখন কিন্তু একটার গায়ে একটা লেগে থাকবে, তার মানে কিছুটা পানি অবশিষ্ট এখনও আছে। এই অবস্থায় আমরা চালটাকে বেটে নেব। আমি বাটার জন্য এখানে শিলপাটা ব্যবহার করেছি, তবে ব্লেন্ডারে চাইলেও কিন্তু করতে পারেন, তবে ব্লেন্ডার থেকে শিলপাটায় যদি এভাবে বেটে নেন তাহলে কিন্তু ভালো হয়। যে কোনো পিঠাপুলির জন্য চালটা কিন্তু চালের গুঁড়াটা যদি নতুন হয় তবে কিন্তু খেতে যেমন ভালো লাগে, দেখতেও কিন্তু সুন্দর হয়। চালগুলোকে যতটুকু সম্ভব ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নিয়ে একটু গুঁড়ি চালন দিয়ে চেলে নিতে হবে। গুঁড়ি চালনটা দিয়ে চেলে নিলে চালের গুঁড়োর বড় দানাগুলো সুজি আকারে বের হয়ে আসবে। আমি সেই সুজিটা রেখে দিয়েছি, সেখানে আর এগুলোর জন্য ব্যবহার করিনি। সুজিটাকে অন্য কোনো রেসিপিতে ব্যবহার করব। তবে চাইলে আপনারা সেই সুজিটাকে আবারও ভালোভাবে ম্যাশ করে ভালোভাবে গুঁড়ো করে নিতে পারেন সবগুলোকে দিয়েই। তবে এই পিঠায় যদি সুজিটা ব্যবহার করেন চালের গুঁড়োর সাথে, সেক্ষেত্রে একটু দানা দানা মুখে লাগতে পারে। আমি এখানে সাজেস্ট করব সুজিটা ব্যবহার না করাই। যদি পারেন একদম মিহি করে চালের গুঁড়োর সাথে গুঁড়ো করে নেবেন। ব্যাস, আমার চালের গুঁড়োটা একদমই রেডি। দেখুন কত সুন্দরভাবে একদম মিহি মিহি হয়ে গুঁড়ো হয়েছে। এই চালের গুঁড়ো ব্যবহার করার আগে আমি এখানে কিছু কলাপাতা নিয়েছি। কলাপাতাটা একদম কচিও না, আবার একদম বেশি পরিপক্কও না, মোটামুটি মাঝারি বয়সী কিছু কলাপাতা নিয়েছি। কলাপাতার সাইজটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমার মেইন উপকরণ হিসেবে লাগবে কিছু কাঁঠাল, তবে কাঁঠালটা অবশ্যই গালা কাঁঠাল হতে হবে। দর্শকগণ, আমার এই ভিডিওটি অনেক আগেই করা ছিল, প্রায় মাসখানেক আগের। আমার পারিবারিক সমস্যার কারণে সময় মতো পোস্ট করতে পারিনি বিধায় দুঃখিত। আপনারা আগামী সিজনে এই রেসিপিটি ব্যবহার করতে পারবেন। তবে অনেক অঞ্চলে কিন্তু এখনও কাঁঠাল পাওয়া যায়। কাঁঠাল খেতে খেতে যখন একদমই মুখে আর ভালো লাগে না, তখন আপনাদের ঘরে যদি এরকম নরম কাঁঠাল থাকে, নরম কাঁঠালটা ফেলে না দিয়ে নরম কাঁঠালের যে রসটা আছে সেটা কিন্তু এভাবে চেলে নিতে পারেন এবং ফ্রিজেও কিন্তু সংরক্ষণ করে নিতে পারেন। কাঁঠালটাকে এভাবে চেলে নেওয়ার পর আমার এই রকম ঘনত্ব এসেছে, আর অবশিষ্ট যে অংশটুকু আছে সেগুলোতে ভেতরের ময়লাটা কিন্তু আগে ফেলতে হয় না। এই ছোকলার সাথে ছোবার সাথেই কিন্তু ময়লাটাও চলে যাবে। দেখুন এই পরিমাণ ঘনত্ব হয়েছে। আমি এখানে সবটুকু ব্যবহার করব না। আমি কাঁঠালের এই নির্যাসটা প্রথম দিনই আমি ব্যবহার করতে পারিনি, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরের দিন নামিয়ে ব্যবহার করেছি। তবে ব্যবহার করার আগে কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে এনে তারপর এখানে চুলায় রান্না করতে হবে। আমি ওই গ্লাসেই এখানে 1 গ্লাস পরিমাণ ঘন কাঁঠালের নির্যাস নিয়েছি। যেহেতু ডিপ ফ্রিজ থেকে নামানো, তাই কাঁঠালের নির্যাসটা একটু দানা দানা দেখা যাচ্ছে, তবে চুলায় যখন দেওয়া হবে 1 থেকে 2 মিনিটের মধ্যে এটা সাধারণ অবস্থায় চলে আসবে। চুলার আঁচটা একদম লো রেখে প্রথমে একটু সামান্য পানি দিয়ে তারপর কাঁঠালটা দিতে হবে, না হয় কিন্তু তলায় লেগে যাবে। আর আমি সেম গ্লাসেই 1 কাপ পরিমাণ আমাদের যে গরুর দুধ আছে, তরল দুধ একটু ঘন করে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম এখানে। আর আমি এখানে মিষ্টির জন্য ব্যবহার করছি একদম ব্রাউন যে অরিজিনাল সুগারটা আছে সেটা। এই সুগারটা একটু দেখতে বাদামি হয় এবং যখন কিছু আইটেম তৈরি করবেন তখন কিন্তু সেটার রঙটাও দেখতে একটু বাদামি হবে। সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। আর এই রান্নার জন্য, কেকের জন্য আমি এখানে কিছু বাদাম ব্যবহার করেছি। আমরা নর্মাল যে বাদাম খাই সেই বাদামটা এখানে ব্যবহার করেছি। বাদাম জিনিসটা এই রেসিপিতে অপশনাল, তাই আমি অফ ক্যামেরায় বাদামগুলো দিয়েছিলাম।
চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে চালের যে গুঁড়াগুলো আছে একেবারে না দিয়ে এভাবে যদি ধাপে ধাপে দেওয়া হয় আর একটু নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু মিশ্রণটা খুব সুন্দর হয় এবং খামিরটাও খুব সুন্দর হয়। এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, আমরা অন্যান্য পিঠার ক্ষেত্রে অথবা রুটির কাই করার জন্য যেরকম খামিরটা শক্ত করে গুলি, এখানে কিন্তু সেরকম হবে না, একটু ল্যাটা ল্যাটা থাকবে এবং লাসা লাসা থাকবে। হাত দিয়ে যখন আমরা ধরবো তখন কিন্তু হাতে লেগে যাবে। এই যে দেখুন, আপনারা কিন্তু কথার চেয়ে ভিডিওতেই ভালো করে দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন। এ পর্যায়ে একটা পুরান যে ফ্রাই প্যান আছে সেটা আমি নিয়ে নিয়েছি। ভারী কড়াই ব্যবহার করা যাবে, তবে এক্ষেত্রে যদি একটু ফ্রাই প্যানগুলো নেওয়া হয় তাহলে এটা যেহেতু একটু চ্যাপ্টা এবং হাইটটাও খুব বেশি না, যার কারণে কিন্তু কেকের শেপটা খুব সুন্দর আসে। পাত্রের তলায় সামান্য একটু পানি দিতে হবে স্বাভাবিক টেম্পারেচার। তারপরে যে কলার যে পাতাগুলো আছে সেগুলোকে পিস পিস করে রেখেছিলাম, এভাবে 4-5টা দিয়ে আমার যে মিশ্রণটা ছিল সেই খামিরটা এখানে আমি দিয়ে দিচ্ছি। হাতে একটু সামান্য পরিমাণে খাবার তেল যোগ করে আমি এখানে সব অংশকে এভাবে চেপে চেপে একটু লেটকিয়ে দিচ্ছি, যাতে করে সব দিকে সমানভাবে পুরুত্ব থাকে। এখানে কিন্তু 100% পুরুত্ব ঠিক হবে না, তারপরও হাতের চাপে যতটুকু সম্ভব চোখের আন্দাজে করা যায় এভাবে একটু লেটকিয়ে দিলে দেখতে ভালো লাগবে এবং সব দিকে কিন্তু সমানভাবে একই সময়ে হয়ে আসবে। খামিরটা এভাবে সুন্দরভাবে যখন ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হবে তখন তার উপরে আবারও এভাবে 4-5টি কলা পাতার অংশ এভাবে দিয়ে দিব। দিয়ে চারপাশ থেকে আমরা এই পাতাগুলোকে মুড়িয়ে নিব। পাতাগুলো মোড়ানোর ক্ষেত্রে যখন মোড়াতে যাবেন তখন কিন্তু একটু কেয়ারফুলি করতে হবে। একজনে না পারলে আরেকজনের হাতও এখানে ব্যবহার করতে পারেন। যখন একটু মোড়াতে যাবেন তখন কিন্তু উঠে আসতে পারে, একটু কেয়ারফুলি করলে অথবা আরেকজনের সাহায্য নিয়ে করলে এগুলো আর উঠে আসবে না। আর ফ্রাই প্যানের যেহেতু ভারী কড়াই থাকে, কড়াইয়ের সাথে ঢাকনা থাকে, এই রকম ভারী ঢাকনা যদি দেওয়া হয় তাহলে কিন্তু ভেতরে কলা পাতার যে উল্টো দিকে চাপটা দিচ্ছে বের হয়ে যাবার জন্য তা আর হবে না। ভারী ঢাকনা না থাকলে এক্ষেত্রে যদি সিলভার ঢাকনা ব্যবহার করেন তাহলে চেষ্টা করবেন যাতে পাত্রটা ভালোভাবে ঢেকে থাকে, ভাপটা যাতে কম বের হয়, এই টাইপের বা এই সাইজের ঢাকনা ব্যবহার করার জন্য। এবং তার উপর যদি পারেন ভারী কিছু দিয়ে চাপ ঢাকনা ছিদ্র থাকলে এভাবে টিস্যু দিয়ে বসিয়ে এবার চুলার আঁচটা দেখতেই পাচ্ছেন, চুলার আঁচটা এভাবে দিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি অনেকক্ষণের। চুলার আঁচটা মিডিয়াম লো রেখে আমি এখানে প্রায় 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। 20 মিনিট পর ফিরে এলাম। এবার একটু সাবধানে এটাকে উল্টে নিতে হবে। যেহেতু এই পিঠাটা খুব সফট এবং গরম এই মুহূর্তে, তাই একটি পাত্রে, চ্যাপ্টা পাত্রে এভাবে নিয়ে বা প্লেটে নিয়ে তার উপর যদি আবার কড়াইটা ধরে পাত্রটাকে উল্টে দেন তাহলে কিন্তু সেট হয়ে যায়। এভাবে করলে খুব সহজেই পিঠার উপরের দিকটা পাত্রের নিচের দিকে চলে যায়। চুলার আঁচ ভেদে অথবা পিঠার পুরুত্ব অনুযায়ী এ সময়টা আর একটু বেশি কম লাগতে পারে। তবে যখন দেখবেন এভাবে উল্টানোর পর যে কলা পাতার মোড়কটা আছে সেটা এভাবে মুড়মুড়িয়ে ভেঙে যায়, তখন বুঝতে হবে এই পিঠটা হয়ে গিয়েছে। এবার ঢাকনাটা আবার ভালোভাবে বসিয়ে দিয়ে চুলার আঁচটা এখন আরও লো করে দিয়ে, মানে একদম লো এর কাছাকাছি করে দিয়ে আবারও 15 থেকে 20 মিনিট পরে আমি ফিরে আসলাম। দ্বিতীয় ধাপে চুলার আঁচটা যদি মিডিয়াম লো রাখা হয় বা একটু বেশি রাখা হয় তাহলে কিন্তু পিঠা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমার যে পাতাগুলো আছে একদম মুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে। বাস এবার আমি পরিবেশন করে নিচ্ছি। একটা পরিষ্কার পাত্রে এভাবে নিয়ে যে কলা পাতার পোড়া পোড়া পাতাগুলো আছে, অংশগুলো আছে, সেগুলোকে আলতোভাবে উঠিয়ে নিচ্ছি। দর্শকগণ, আমি এই কেক পিঠাতে কাঁঠাল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে তালের রস ব্যবহার করতে পারেন অথবা আমের ঘন রস ব্যবহার করতে পারেন। তার মানে মিষ্টি বা টক যে কোনো টাইপের ফলের ঘন নির্যাস ব্যবহার করে আপনারা সেম উপায়ে এই ধরনের কেক পিঠা তৈরি করে নিতে পারেন বছরের নানান সময় নানান স্বাদে। এই পিঠটা হচ্ছে উপরের পিঠ আর এই পিঠটা হচ্ছে নিচের পিঠ। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে, পোড়া পোড়া ভাব এসেছে এবং ভেতর থেকে দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনাদের যাদের মাটির চুলা আছে সেখানে কয়লা পুড়িয়ে রান্না করেন, কাঠ পুড়িয়ে রান্না করেন, সেই কাঠের যে কয়লাগুলো আছে এই কয়লাগুলো দুই পিঠে কিছুক্ষণ পরপর দিয়েও কিন্তু আপনারা এই কেক পিঠাটি তৈরি করে নিতে পারেন। তবে যাদের মাটির চুলার আয়োজন নেই
তাদের আর কি করা, তাদের জন্য এই আয়োজনটি করে দেখালাম এভাবে গ্যাসের চুলায়। এখন তো আসলে গ্রামগঞ্জেও আধুনিকতার ছোঁয়া চলে এসেছে, সেখানেও কিন্তু অনেকেই সিলিন্ডার ব্যবহার করে, বাহিরের চুলাটা ব্যবহার করতে চায় না। তারপরও যারা অন্তত গ্রামে থাকে বা গ্রামের পরিবেশে থাকে তাদের কিন্তু সিলিন্ডারের পাশাপাশি একটা মাটির চুলা থাকে। মাঝে মধ্যে যদি সম্ভব হয় এভাবে কয়লাতে পুড়িয়ে এই কেক পিঠাটি করে দেখবেন, খেতে কিন্তু অবশ্যই এর থেকে একটু হলেও বেশি ভালো লাগবে। তবে এভাবে করলেও কিন্তু খেতে একদমই মন্দ হয় না, একবার খেলে বারবারই বানাতে ইচ্ছে করবে। আর কাঁঠালের নির্যাস দিয়ে যখন তৈরি করবেন, এক্ষেত্রে আপনি কি তালের পিঠা খাচ্ছেন, কেক পিঠা খাচ্ছেন, নাকি কাঁঠালের কেক পিঠা খাচ্ছেন, আপনি কিন্তু একদমই ভুলে যাবেন। আমি এখানে নারকেল কোরানো ব্যবহার করিনি, অথবা নারকেল একটু কুচি কুচি করেও দেওয়া যেতে পারে। আপনারা চাইলে এখানে নারকেল যোগ করতে পারেন, তবে অনেকের অ্যালার্জি সমস্যা থাকে বিধায় নারকেলটা ব্যবহার না করাই ভালো। তাহলে দর্শকগণ, দেখলেন তো পাকা কাঁঠালের নির্যাস দিয়ে কত সহজে কেক পিঠা তৈরি করা যায়। দর্শকগণ, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।